ইনকামও সমান হয়ে যাবে। এত বছর ধরে সমাজতন্ত্রের চর্চা করবার পরে রাশাতে এত পুঁজিপতি দাঁড়ালো করতে, এত বছর সমাজতন্ত্রের প্র্যাকটিস হওয়ার পরে সোশ্যালিজম ইন দি চাইনিজ স্টাইল সেই দেশে এত বেশি বিলিয়নিয়ার দাঁড়িয়ে গেল কীরকম করে। তার মানে সবাই তার সমান নয়, ওরকম করে বৈষম্য দূর হবে ওইটা সম্ভবত কোনো কারই সম্ভব হবে না। মানুষের যোগ্যতা তো সমান নয়। একটা মানুষ একই জিনিস দেখে সেখান থেকে যে নির্যাস নিতে পারে, আর একটা মানুষের দিকে কেবল তাকিয়ে থাকে, বুঝতেই পারে না এর মধ্যে আছে কি। মানে যোগ্যতার কোনো বিকল্প নেই, যোগ্যতা দিয়ে বিচার করতে হবে, এবং সেটা বিচার করতে গেলে বৈষম্য সেই অর্থে হয়তো থাকবে। কিন্তু আমরা যে বাজেট নিয়ে কথাবার্তা বলছি, সেইটা শেষ পর্যন্ত সরকারের কারণে যে যাবে, যে তার কোনো গ্যারান্টিও নেই। ক্যামেরার বাতি জ্বলে একটা, তিনটা বাতি অফ, চারটা যদি ক্যামেরা ধরি, বাকিদের ধরি, তো সব মিলে যে কজন বলবেন এগুলো যারা বাজেট দিচ্ছেন, বাজেট নীতি করছেন, তারা দেখবেন আমরা যে কথা বলছি, কতগুলো রিপোর্ট আছে দেখবেন, সেগুলো পড়বেন, এরও যে গ্যারান্টি আছে সেরকম না। যদি আপনারা পরামর্শ দেন যে না আপনারা যেটা লিখেছেন সেটা সরকারের কাছে পাঠিয়ে দেন না, দেখেন কি বলে। আমি জানি পড়বার সময় হবে না তাদের, বলেন যদি পাঠিয়েও হয়তো দিতে পারি, তারপরে এরই ভিত্তিতে যে হবে সেইটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু তবুও বাজেট আলোচনাটা দরকার। আচ্ছা, পার্লামেন্ট দেখছেন না এই কয়দিন ধরে, বেশ কিছুদিন ধরেই তো 100 কয়দিন হয়ে গেল সরকারের, তার মধ্যে মেলা দিন ধরে পার্লামেন্ট বসছে। মানুষ তো পার্লামেন্টে কোনো মজাই পায় না, খালি মজা একটা পেয়েছে পার্লামেন্টের মধ্যে একজন বলেছেন তার মাইক্রোওয়েভ দরকার, আয়রনের দরকার, তারপরে আরও মাইক্রোওয়েভ ওভেন দরকার, জি পর্দা দরকার। না, উনি নিজের জন্যই চেয়েছেন তা না, সব সদস্যের জন্যই চেয়েছেন। মানে এই বক্তব্য দিয়ে যে জামাত ইসলামকে একটু কর্নার করে দেবো, সমালোচনা করবো, সেই চিন্তা থেকে আমি বলছি না। কিন্তু দিস ইজ ভেরি ট্রু যে সংসদের মধ্যে এই আলোচনা হচ্ছে না যা আজকে আমাদের এখানে বাজেটে হচ্ছে। অথবা প্রেস ক্লাবে বদিউল আলম মজুমদার সুজনের যে বাজেটের আলোচনা করছে সেই আলোচনা সংসদে হচ্ছে না। কিন্তু এই তো হওয়া দরকার। পলিটিক্সটা কি? ওই যে বিখ্যাত উক্তি আছে, পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। অর্থনীতির ঘনীভূত রূপ হচ্ছে রাজনীতি। আর অর্থনীতি কি? অর্থনীতি হচ্ছে এভরিডে বিজনেস অফ লাইফ। মানুষ প্রতিদিন যা করে তার সাম আপ করেন, সেটাই অর্থনীতি। একটা কৃষকও তো তার বেতন তার সংসার চালায়, একটা গরিব মানুষ তার সংসার চালায়। অথবা ধরেন আমি যদি এরকম করে বলি যার কোনো ইনকাম নেই, একেবারে ভবঘুরে, সেও বিয়ে করে, দেখেন দুটো বাচ্চা আছে, সংসার চালায় না। অনেক সময় বউ বাচ্চা ফেলে রেখে পালিয়ে যায়, আবার অনেক সময় একসাথেও থাকে। সে যে একসাথে থাকা পরিবার, সে তো নিজের দায়িত্বটা পালন করছে, তার নিজের একটা ইকোনমিক্স আছে না, কীরকম করে 2 বেলা খায়, কীরকম করে কাপড় চোপড় পরে, কীরকম করে অসুখ বিসুখ করে, সে ধার করেই আনুক, ভিক্ষা করেই আনুক, যেরকম করেই হোক একভাবে দেশটা চালায়। যদি অর্থনীতিকে আপনি মনে করেন যে দৈনন্দিন জীবনযাত্রার যে বিষয়টা সেটাই হচ্ছে অর্থনীতি, তাহলে বাজেট হলো আমাদের সেই দৈনন্দিন জীবনযাত্রার 1 বছরের যে সাল তালনে, মানে হিসাব বিকাশ, তারই একটা প্রতিফলন। আমরা সেটা করতে চাচ্ছি এবং আমরা এটা মনে করছি যে সবচেয়ে ভালো হতো যদি বাজেটে এইভাবে আলোচনাগুলো হতো। যে আলোচনা আচ্ছা এখানে হয়েছে, কারণ আমি তো ধরে প্রস্তাব করতে পারি না যে আজকে আমাদের এখানে যারা যারা আলোচনা করেছেন তাদের সবাইকে সংসদে নিয়ে তাদের 10 মিনিট করে বক্তৃতা শোনা হোক, তারা তো পার্লামেন্টের মেম্বার নন। কিন্তু পার্লামেন্টের মেম্বারগুলোই এমন যে তারা ওই সমস্ত পর্দা চায় কেন, বা তারা এমন এমন কথা বলে কেন যে কথাগুলো তেমন করে জীবনে প্রাসঙ্গিকই হয় না, সেই ধরনের কথাবার্তা বলছে কেন? সংসদের মানও তো উন্নয়ন করা দরকার, সংসদ সদস্যদের মান উন্নয়ন করা দরকার। সংসদ হচ্ছে একটা পুরা জাতির প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের মধ্যে আপনি নিজের চেহারাই দেখতে পারেন না, সেটা আয়না হয় কীরকম করে, হতে পারে না তো। এই কারণেই আমাদের বাজেটটা বলা। মানে যদি সমালোচনার কথা বলেন তাহলে এই বাজেটে, হ্যাঁ, সোহরাব হাসান সাহেব এটাকে একটা স্বপ্ন বাজেট বলতে চান না। আমি মনে করি ওনার শব্দটা ঠিক, স্বপ্ন নয়, এটা একটা স্বপ্ন বিলাস। অর্থাৎ যদি আর এক রকম করে বলি, এটা একটা ভ্রান্তি বিলাসও বলতে পারে। কারণ ৯.৫ লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় ৭ লক্ষ কোটি টাকা তো আপনাকে উপার্জন করতে হবে। 2 লক্ষ কোটি টাকার কথা পরে বলি।
এই যে তার মধ্যে বড় টার্গেটটাই দিয়েছেন আপনি ন্যাশনাল রেভিনিউ বোর্ডকে। এই বোর্ডের কোনো স্ট্রাকচারাল চেঞ্জই করে, তো আগের মতোই আছে। সে গত বছরে 1 লক্ষ কোটি টাকার ঘাটতি ছিল তো 10 মাসের মধ্যে। এই বছর সে এটা আদায় করতে পারবে, যদি আদায় করতে না পারে তাহলে কী করবে? আবার ব্যাংকের থেকে টাকা ধার নেবে, তাই তো? যদি বাজেট বাস্তবায়িত করতেই চান। এবং গভর্নমেন্ট সেই প্রভিশন রেখেছে, ব্যাংক থেকেও তারা তো মধ্যে 1.5 লক্ষ কোটি টাকার মতো। কত? তো এত টাকা ব্যাংক থেকে নেবার পরেও দেখেন আবারও ধার করতে হবে, তো প্রাইভেট ইনভেস্টমেন্টে টাকা দেবেন কোত্থেকে? যারা যারা ইনভেস্ট করতে চান, নতুন করে ব্যবসা করতে চান, তাদেরকে তো টাকা দিতে পারবেন না। তার মানে টোটাল জিনিসটাই শুধু ভ্রান্তি ব্যবস্থা, শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আমাদের সেটা কিন্তু ভাবতেই খুব মুশকিল। আবার দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ট্যাক্স কমিয়ে দিলাম, তারপরে বাজেটের সমালোচনা করে। এরা কি ভালো চায় দেশে? আরে বাজেট একটা দিয়েছেন, তার সমালোচনা তো হবেই, ভুলও সমালোচনা হতে পারে। আপনি বুঝিয়ে দেবেন যে না এই সমালোচনা ঠিক তো, এটাকে এইরকম করে বললে, এরকম করে বুঝলে তাহলে দেশের জন্য কল্যাণ হয়, এবং যত বেশি ধৈর্য রাখতে পারবেন ততই ভালো। অথচ পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে যে এই বাজেট সেশনের মধ্যে বাইরে গিয়ে প্রধান বিরোধী দলের নেতা বলছেন যা করছেন তার শোধ দিতে হবে আপনাদেরকে, আপনারা সেই পথে যাবেন যেই পথে আগের লোকজন গেছে। এগুলো কোনোটাই তো বাজেটের আলোচনা নয়। বাজেট মানে খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে বাজেটের মধ্যে দিয়ে আপনি ঠিক করতে পারবেন। ধরেন, কথাবার্তা লম্বা করবো না, আমি যদি এরকম করে বলি, তাহলে প্রশ্ন যদি করি, এটা একটু করে সম্ভবত আলতাফ পারভেজ বলে গেছেন, এই যে বলে না সবচেয়ে বড় ক্রাইসিস এমনকি প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ে। আমি তো একদিন হঠাৎ করে আমার বাসায় যে বাজার টাজার করি তাকে জিজ্ঞেস করে দেখলাম যে সবজি কোনোটার দাম নাকি 100 টাকার কমে নেই। আমার ছোটবেলায় আমি 2 আনায় পটল কিনেছি, এখন 100 টাকা কেজি হয়ে গেছে বা তারও বেশি। আমি পটলের এক্সাক্ট দাম জানি না, রেগুলার তো বাজারে যাই না। সমস্ত জিনিসের দাম বেড়েছে। মূল্যস্ফীতি কমাবেন কেমন? 9.5% ইজ দি ইনফ্লেশন। গভর্নমেন্ট এখানে একটা টার্গেট দিয়েছে 7.5 করবে ইনফ্লেশন, মানে 2% কমিয়ে আনবে। কীরকম করে? কোনো রকম চিত্র নাই, চিত্রকল্প নাই যে এরকম করে আমরা এই দ্রব্যমূল্য কমিয়ে আনতে পারবো। তো সেটা যদি আনতে না পারেন, তারপরে কিন্তু আবার আছে যে একদিক দিয়ে বেতন তো কিছু বাড়িয়ে দেবেন, জিনিসের দাম বাড়িয়ে দেবেন, মানে কোনো দিক থেকে সাধারণ মানুষ কোনো স্বস্তিতে নেই। কেবলমাত্র বিজনেস পিপলকে বলেছেন প্রায় ওয়ান স্টপ সার্ভিসের মতো। বিজনেসের একটা যদি ট্রেড লাইসেন্স করতে যান, অন্যান্য যে সমস্ত নিটিগ্রিটি আছে বিজনেসের সবগুলো ইজি করে দেবেন, মানে ওইটাকে ওরা স্বপ্ন দেখাবার কথা বলছেন। এবং আমি দেখছি কোনো কোনো চেম্বার বা কোনো কোনো ইন্ডাস্ট্রিয়াল, মানে যেগুলো ইন্ডাস্ট্রি বা কমার্সের চেম্বার আছে, তারা সবাই বলছেন এটা এক ধরনের বিজনেস বান্ধব রেখে বাজেট হয়েছে। অথচ তাদের জন্যে কোনো সুখবর এই কারণেই নাই। এক শিল্পপতির সাথে বসে আমি কথা বলছিলাম যে অনেকে তো বলছে, আপনার চেম্বারও বোধহয় বলেছে যে এটা একটা পরিবেশ বান্ধব এবং শিল্প বান্ধব বাজেট হয়েছে। কই গ্যাসই নাই, তার কিসের পরিবেশ আর কিসের বান্ধব? গ্যাস তো দিতে পারছেন না। এবং একটু আগে যে কথা আবু আলম বললেন যে আমরা মিয়ানমার থেকে কেন এটা ভাবতে পারি নাই, এখন পর্যন্ত ভাবতে পারলাম না কেন? এবং গ্যাসের নিজের দেশের মধ্যে যে হচ্ছে সেগুলো তো ঠিক মতো আমরা খুঁড়িয়ে আনতে পারি না। এই সমস্ত কিছুর জন্য যে পরিকল্পনা দরকার, এবং তার জন্য যেরকম করে দেবপ্রিয় বলেন, হ্যাঁ এলএনজি এনেছি, কিন্তু আরও মানে ফর্মে আনতে পারতাম, যেটা মিয়ানমারে হতে পারতো অথবা নিজেদেরটা বার করতে পারতাম। এগুলো সব কিছু মিলেই যে আর্থিক সংস্কার, প্রশাসনিক সংস্কার যেরকম করে বলেন, সংস্কার ছাড়া তো কিছু হবে না। টাকা যে বিদেশের কাছে চাইছে, তো IMF ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে কী বলেছে? আপনি অর্থনীতির কোনো সংস্কার করেছেন? কোনো সংস্কার না করে আপনাকে টাকা দিলে ওই টাকা তো জলে যাবে, সেই টাকা দেবো কেন আমরা? এবং দেখেছেন IMF এইবার টাকা দেয়নি, আগেরবার দেবে জানি না, কী যে হবে শেষ পর্যন্ত। অর্থমন্ত্রী তো বেশ কোষা করেছেন মনে হচ্ছে, কারণ উনি এই নিয়ে কথাবার্তা বলছেন না, এবং এই নিয়ে কথাবার্তা আলোচনায় কমেছে। তখন আবার খুব স্বনির্ভরতার উপরে জোর দেওয়া হয়, যদিও এই সরকার ওই ক্যাম্পেইনটা বেশি করে করছেন না, কারণ সম্ভবত তারা কিছু কিছু নেগোসিয়েশন জায়গা ওপেন রাখছে। তারা এখনও আশা করছেন কত 3 কোটি না কত ডলার পাবে, এরকম আশা আছে তাদের মধ্যে। সরকারি ফিগারের উপর মনেও থাকে না আমার, কিন্তু এটা হচ্ছে একটা বাস্তব সত্য কথা যে সংস্কার যদি এরকম সামগ্রিক দিক থেকে করা না হয়,
এই সংস্কারটা বানিয়ে হচ্ছে কেবলমাত্র ফ্যাসিজম যাতে ফিরতে না পারে, কনস্টিটিউশনের সংস্কার, আইনের সংস্কারটা বোঝায় না, আমরা টোটাল সংস্কারটা চেয়েছি। এবং সেই টোটাল সংস্কারের পথে এই কয়েক মাসে এবং তার আগের 1.5 বছরে আমরা কয় কদম গেছি সেটা ভাবতে হবে। এবং আমার একটা মজা দেখেন, এই সংস্কারের কথা উঠলে ডক্টর ইউনূসের সবাই সমালোচনা করে, আমিও করি, আমার টিচার ছিলেন, কিন্তু আমি মনে করি যে উনি রাজনৈতিকভাবে দেশটাকে বেপথু করে গেছেন, রাজনৈতিকভাবে দেশটাকে একটা চক্রের মধ্যে ঢুকে দেবার চেষ্টা করেছেন। ওই মার্কিনদের সাথে যে বাণিজ্য চুক্তি ইত্যাদি, তার থেকে আরও অনেক কিছু লক্ষণ তো আপনারা দেখেছেন, উপলক্ষ্য দেখেছেন, সিমটম দেখেছেন, তা থেকে এগুলো বুঝতে পারেন। কিন্তু ওনারা যে 133টা অধ্যাদেশ দিয়েছিলেন, আমি আজ পর্যন্ত দেখলাম না যে সরকারি দল কিংবা বিরোধী দল কেউ অধ্যাদেশের বিরোধিতা করছে, কিন্তু বাস্তবায়ন করছে না। 89 না কতগুলো না 91টা যেন বাস্তবায়ন করছে, সেগুলো কি ওই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে, রাস্তার নাম পরিবর্তন করে, সংস্কারের কোনো বিষয় নেই ওর মধ্যে, সংস্কারের প্রস্তাবের মধ্যে দিয়ে আসছে, কিন্তু এটা কোনো সংস্কার নয়। জেনুইন যেগুলো সংস্কার সেগুলো হয় তারা শেলফ করে রেখেছে, বলছে পরে আরও ডেভেলপ করবো। আরে ভাই, 8 মাস ধরে আলোচনা করে ডেভেলপ করতে পারেন নাই, এখন কি ওরকম করে ডেভেলপ করবেন? এখন তো গেছেন বাজেটের মধ্যে, তারপরে আবার একটা বিরতি দেবেন, তার মধ্যে এটা হিমালয়ে যাওয়ার অবস্থা। আর বাকি 4টা বিচার বিভাগের কথা, যেটা একটু আগে মামুন বললেন না, একটু আগে মামুন বোধহয় বলি বিচার ব্যবস্থার কথা, আমাদের এই পেপারের মধ্যে হয়তো নাই, কিন্তু আমরা এটা প্রতিনিয়ত এই কথা বলি যে বিচার ব্যবস্থার সংস্কারটা কেমন, যে মানুষের বিচার করার সাথেই যুক্ত আছে তারা, সামগ্রিক সমাজ ব্যবস্থা, তারপরে অর্থনৈতিক ব্যবস্থাও এটার সঙ্গে যুক্ত আছে। যে ইভেন ধরেন যে কোনো যদি মামলা হয়, যেটা লেবার কোর্টে হোক কিংবা ফাইন্যান্সিয়াল আদালতে হোক, যে কোনো জায়গাতে হোক, সেটার মধ্যে তো একটা ন্যায্যতা পাওয়ার সুযোগ থাকতে হবে এবং যত দ্রুত পাওয়া যায় তাই সম্ভব করতে হবে, এগুলোর কোনো জিনিসের মধ্যে নেই। অতএব ফার্স্ট অফ অল ধরেন দ্রব্যমূল্য কমাতে পারবে, আশা করা যায় না। কোনো চাকরি টাকরি হবে যে ইয়াংদের কথা বলে হুলস্থুল করে দেওয়া হলো, সেই তরুণদের চাকরি হবে, সেই সম্পর্কে কোনো গ্যারান্টি নেই। স্বাস্থ্যসেবার মান উন্নত হবে, যা দেখছেন তা আপনারা দেখছেনই। সামাজিক সুরক্ষা, এই একটা কথা বলি, সামহাউ এই সরকার এইটা পিক আপ করেছেন। কেমনে করেছেন? আমি যদি গল্প বলি তখন মনে করি যেন আমি নিজের কৃতিত্ব দেওয়ার চেষ্টা করছি, বিষয়টা তা নয়। সবাই জানবার কথা, আমরা আমাদের দলের জন্মের পর থেকে প্রায় একটা কথা বলে আসছিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক পে। আমরা বলছি 6 কোটি দরিদ্র লোক যাদের অলমোস্ট কোনো ইনকাম নেই, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে একটা ইনকাম দেওয়া, তাদেরকে 1000 করে টাকা দেবো। আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন এই টাকা দেবেন কেন? এমনি দেবো, ওরা খাক, টাকা যদি নষ্ট করে পেটেই ভাত দিতে পারে, কী নষ্ট করবে? নষ্ট করার সুযোগ নেই তার, অতএব তাকে আমি দিতে পারি। বরঞ্চ এটা বলা যায়, যদি আমি 6 কোটি লোককে 1000 কোটি, বছরে কত লাগবে? 72,000 কোটি টাকা। দিস ইজ নো মানি। তারেক সাহেব সেদিন বক্তৃতার মধ্যে বলেন যত টাকা সাইফন্ড আউট হয়েছে, এই টাকাগুলোই যদি আমরা আনতে পারি, তাহলে সমস্ত রকম সোশ্যাল সেফটি নেটের যাতে সেই টাকা সেখানে দিতে পারি। টাকাগুলো কি আনতে পারবেন? জানি না, আনতে পারুক বা না পারুক। আমি 9 লক্ষ কোটি টাকার বাজেট যদি করতে পারি, তাহলে 72,000 কোটি টাকা দিয়ে দিতে পারতাম না? সেখানে কি থাকতো? একটা ডেটা বেস থাকতো, কতজন লোক আছে এরকম যারা সত্যি সত্যি পাওয়ার যোগ্য। দরকার যদি লাগে 6 মাস ধরে সেটা করতে হবে, 1 বছর ধরে করতাম। যে প্রতিষ্ঠান এই কাজটা করতে পারে তাকে দিতাম। যদিও বিবিএসের একটা বিরাট স্টাডি আছে এটার উপরে, খুব বড় কষ্ট হবার কথা না, তো তার উপরে ভিত্তি করে করতো। এবং তারপরে আপনি অর্গানোগ্রাম করতে যাতে ঠিক করতে সেটা পাওয়া যায়, মেবি টেলিগ্রাফি ট্রান্সফার করে আপনি সেই টাকাগুলো দিতে পারতেন। এখন কীভাবে যাচ্ছে তারই কোনো গ্যারান্টি নাই, একটার পর একটা মানে কার্ড খেলার মতো হয়ে গেছে। আমি কিন্তু মানে ছোট করার জন্য বলছি না, কার্ড সিস্টেমেও যেটা বলছেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, লেবার কার্ড বলেন, এগুলো যদি প্রপারলি দিতে পারে, এর যদি বেস থাকে, ডেটা বেস থাকে, অথবা ধরেন ঠিক মতো তথ্যগুলো সংগ্রহ করা যায়, অর্গানগুলো দাঁড় করানো যায়, তাহলেও হয়তো এটার মধ্যে দিয়ে কিছু কাজ হতে পারে। কিন্তু সেটাও যে কতদূর কী হচ্ছে সে কথাও আমরা কোনো কিছু জানি না। সো সব কিছু মিলে বিষয়টা এরকম দাঁড়ায়, এই বাজেট আপনাকে কোনো একটা কিছুর গ্যারান্টি দিতে পারে না, কিন্তু কথার ফুল ঝুলি আছে। কোনো একজন বলেছেন এটা চানাচুরের মতো, খেতে মজা লাগে কিন্তু শেষে ঝাল লাগে। এটা এইরকম
বাজেটটা এমন হয়েছে, শুনতে শুনতে মনে হচ্ছে যে কত কিছু তারা করে ফেলতে চান। সে গরিব মানুষের জন্য বলেছে, মধ্যবিত্তের জন্য বলেছে, যে কোনো সেক্টর বলে সেই সেক্টরের কথাই বলেছে, কিন্তু এগুলো পাইয়ে দেওয়া, করিয়ে দেওয়ার মতো কোনো রকম বাস্তবসম্মত কর্মসূচির কোনো দিশা নাই। তাতে এই প্রেক্ষিতে আমি আবার বলি, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলি, সরকারের উদ্দেশ্যে বলি, হ্যাঁ একটা কথা বলতে পারেন, শেষে যে আপনারা বললেন যে এই সরকারটা তো আগের সরকারের মতো নয়, আগের সরকার যা করেছে তাদের কাছে আমরা কোনো আশা করিনি, কিন্তু এই সরকারের কাছে আশা করি কথাটা ঠিকটাই, আমরা তাদেরকে পরামর্শ দিই, এখনো ঘুরে দাঁড়াবার সময় আছে। বিশেষ করে আবু আলমের জন্য বলছি এবং আপনাদের সবার জন্য বলছি, যারা নিউজ কভার করবে তাদের জন্য বলছি, এই সরকারের কাছে দাবি করছি কিন্তু এই সরকারের কাছে মিনতি করছি না। আমরা মনে করি ঘুরে দাঁড়াবার সময় এখনো আছে। যদি দাঁড়াতে না পারেন তাহলে আমি তো একা বলছি না, ওখানে প্রেস ক্লাবে বদিউল আলম মজুমদার বলছে, সারা দেশের সবাই বলছে, যতগুলো টক শো আছে শুনে দেখেন, কোনো জায়গাতে বাজেটের পক্ষে আপনারা যেগুলো বলছেন, আপনাদের পক্ষে ভালো ভালো কথা বলার মানুষও খুঁজে পাবেন এখন। সেই প্রেক্ষিতে যদি এগুলোকে রেকটিফাই করে সামনে আসতে পারেন, যেমন একটা প্রস্তাব করা হয়েছিল না, সমস্ত মানুষকে নিয়ে তো বাজেট, তো মানুষই তো নাই, মানুষ মানে খালি বিএনপি মনে করেন, তাহলে মানুষ না। কারণ ওইরকম মনে অনেকে করেছে, আগে দল আছে, সবই আছে, শেষ পর্যন্ত কি হচ্ছে দেখেছেন তো। এখন যত সমালোচনা হচ্ছে তত চতুর্দিক থেকে, সমালোচনাগুলো কোনোটা নেতিবাচক তা বলবো না, বেশিরভাগই হয়তো ইতিবাচক। এই সমালোচনাগুলো নিয়ে সেগুলোকে ধারণ করে আরও ডেভেলপ করে বাজেটটা নিয়ে আসে, এক বছর ঠিক মতো চালাবার চেষ্টা করেন, তাহলে ঘুরে দাঁড়াবার একটা সুযোগ আছে। কিন্তু আপনি নিজেই বলেছেন সুফল পাওয়া যাবে 4 বছর পরে, 3 বছর থেকে দেখা যাবে পাওয়া যাবে 4 বছর পরে। তো প্রথম বছর দ্বিতীয় বছর কি হবে? অর্থমন্ত্রীর যে বক্তব্য, একটা অর্থনৈতিক ঘুরে দাঁড়াবার যে সূচক, এটার যে লক্ষণগুলো, সেটা 4 বছর পরে দেখতে পারবেন। তো 4 বছর পর্যন্ত কি মানুষ অপেক্ষা করবে, বা 3 বছর পর্যন্ত কি মানুষ অপেক্ষা করবে? তাহলে এখন থেকেই তো দেখবে, বাজেটের পরে দেখতে হবে। এই বাজেট দেবার পরেও জিনিসের দাম এতটুকু কমবে না। মানুষ বাজেট দেখেই করবে বলেন তো? 70-80% লোক দরিদ্র সীমার মধ্যে, এমনকি মধ্যবিত্ত মানুষও কি বাজেট শোনে নাকি? এই বাজেট আলোচনা করবার জন্য, শুনবার জন্য কয়টা মানুষ পাওয়া যায়? তার থেকে গরম গরম বক্তৃতা করলে মানুষ মনে করে যা কিছু হলো। আজকাল টক শোগুলো শ্যামসামা, মানে ম্যানমেডের টাইপের, কোনো মজা নেই। পার্লামেন্টের মধ্যে কোনো মজা নেই, ঝগড়া থেকে হলে ভালো লাগে। যেমন ফাইটিং পিকচার ভালো লাগে, রাজনীতির মধ্যে এই ধরনের কেবল আবেগ, ফাইটিং, উত্তেজনা এখন চর্চা করবার বিষয় নয়। এখন বরঞ্চ আপনাকে চর্চা করবার বিষয়, আসলেই আমি এগিয়ে যেতে পারি কীরকম করে, সেই রকম শান্তভাবে যদি যেতে পারি, তাইলে এই সিঙ্গাপুরের মতো হতে পারবেন, বা পৃথিবীর যে সমস্ত দেশ উন্নত হয়েছে তাদের সাথে তাদের জায়গায় পৌঁছতে পারবেন। তাছাড়া এরকম করে কেবলমাত্র কথার ফুলঝুরি দিয়ে, কেবলমাত্র কল্পনা বিলাস করে, কিংবা কেবলমাত্র ভ্রান্তি বিলাসের মধ্যে থেকে দেশ এগিয়ে যে, এরকম আমাদের মনে হয় না। এই কারণেই আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনে যারা যারা আছে যোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর বিশেষ